একবার জাস্ট ভাবুন, আপনি যেখানে থাকেন বা আপনি যে বাড়িটায় থাকেন, একদিন হঠাৎ করে সকালবেলা আপনার বাড়িতে একটা চিঠি আসে। চিঠির খামে কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। আপনি তাও কৌতূহলের বশে চিঠিটা খুললেন, আর খুলেই দেখলেন সেখানে লেখা আছে, তুই বাথরুমে ঢুকে এতক্ষণ ধরে কি করিস আমি জানি, এসব করিস না, মোটেই ভালো কাজ নয়। তোর বউকেও দেখলাম, তোর বউয়ের কোমরের নিচে যে ট্যাটুটা আছে ওটাও বেশ ভালো। আমি আরও অনেক কিছুই দেখেছি, কিন্তু তোকে সব বলবো না। শুধু এটুকুই বলবো, তোদের উপর আমার নজর আছে। একবার জাস্ট ভাবুন, এইটা পড়ার পর আপনার অবস্থা ঠিক কীরকম হবে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে না? ঠিক এই রকমই একটা হাড়হিম করা ঘটনা ঘটেছিল নিউ জার্সির ওয়েস্টফিল্ডে। আজ থেকে প্রায় 12 বছর, মানে 2014 সালে। 2014 সালের 4 জুন ওয়েস্টফিল্ডে ডেরেক ব্রোডাসের কেনা সদ্য একটা নতুন বাড়িতে একটা বেনামি চিঠি আসে। চিঠিতে কোনো নাম ঠিকানা কিছুই নেই, সাদা খামের উপর শুধু লেখা, টু দ্য নিউ ওনার অফ দ্য হাউস। ডেরেক প্রথমে ভাবল এটা হয়তো কোনো প্রতিবেশী নতুন বাড়িতে শুভেচ্ছা জানানোর জন্য লিখেছে, তাই সে খুব উৎসাহের সাথেই খামটা খুলল। কিন্তু খামটা খোলার পর প্রথম লাইনটা পড়েই ডেরেক থমকে যায়। চিঠিতে ইংরেজিতে লেখা ছিল কয়েকটা কথা, যার অনুবাদ করলে দাঁড়ায়, গত কয়েক দশক ধরে আমার পরিবার এই বাড়ির উপর নজর রাখছে। 1920 দশকে এই নজরদারির দায়িত্ব ছিল আমার ঠাকুরদার। 1960 সাল থেকে আমার বাবা, আর এখন 2014 সাল থেকে এই দায়িত্ব নিয়েছি আমি। তারপর আরও লেখা ছিল, আপনি জানেন না এই বাড়িটার মধ্যে কি লুকিয়ে আছে। আপনারা কেন এখানে এসছেন আমি তা খুঁজে বের করবই। বাড়ির ভেতরে কিছু চেঞ্জ করবেন না, তাহলে খুব খারাপ কিছু ঘটে যেতে পারে। আর চিঠির একদম শেষে লেখা ছিল, ইতি দ্য ওয়াচার। ডেরেক এই চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাইরের রাস্তায় তখনও গাড়ির শব্দ শোনা যাচ্ছে, পাশের বাড়িতে কোথাও একটা টিভি চলছে। সব কিছু একদম নর্মাল, একদম স্বাভাবিক। কিন্তু ডেরেকের ওই মুহূর্ত থেকেই মনে হতে শুরু করে তাকে কেউ একজন দেখছে। নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপওয়ালার আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমেরিকার ক্রাইম হিস্ট্রির এমন একটা অদ্ভুত কেস নিয়ে, যেখানে না আছে কোনো খুন, না আছে কোনো রক্তপাত, আছে কেবল কয়েকটা চিঠি, আর তাতে লেখা কিছু হাড়হিম করা কথা, যে কথা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের গোটা জীবনটা তছনছ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই ওয়াচার, আর কেন সে 3 প্রজন্ম ধরে এই বাড়ির উপর নজর রাখছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। আপনার আশেপাশে যদি এই মুহূর্তে অনেক হইচই চলছে, তাহলে আমি বলবো এখন রেখে দিন, পরে ফ্রি হয়ে দেখবেন, কিন্তু বিশ্বাস করুন ভিডিওটা অবশ্যই দেখবেন। যাই হোক, চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য মিস্ট্রি অফ দ্য ওয়াচার হাউস। ডেরেক একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। নিজের পরিশ্রম আর মেধার জোরে কোনো মতে নিজের দারিদ্রতা কাটিয়ে উঠে এসছে। এখন সে একটা বড় ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। পরিবার বলতে স্ত্রী মারিয়া আর 3টে বাচ্চা, সবকিছু মিলিয়ে একটা সাজানো গোছানো সুন্দর জীবন। আর সেই জীবনে স্বপ্ন ছিল একটাই, একটা নিজের বাড়ি, যেখানে বাচ্চারা খেলবে, বড় হবে, পরিবারের সবাই একসাথে থাকবে। এবং 2014 সালে ডেরেকের এই স্বপ্ন পূরণ হলো। নিউ জার্সির ওয়েস্টফিল্ডে 6টা বেডরুমের বিশাল বাড়ি, 675 বুলেভার্ড। দাম পড়ল প্রায় $1.3 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 14 কোটি। জীবনের সমস্ত পুঁজি ঢেলে কেনা বাড়ি। ডেরেক আর মারিয়ার কাছে এটা শুধু বাড়ি ছিল না, এটা ছিল তাদের সব থেকে বড় স্বপ্নের বাস্তব রূপ। কিন্তু সেই স্বপ্নের বাড়িতে ঢোকার আগেই এসে গেল সেই ভয়ঙ্কর চিঠি, দ্য ওয়াচারের চিঠি। এখন ডেরেকের সামনে 2টো রাস্তা, হয় চিঠিটাকে পাগলামি ভেবে উড়িয়ে দেওয়া, আর নয়তো 14 কোটি টাকায় কেনা বাড়ি ছেড়ে পালানো। ডেরেক সিদ্ধান্ত নেয় সে ভয় পাবে না। তাই কয়েকদিন পরেই মারিয়া আর বাচ্চাদেরকে নিয়ে এই 675 বুলেভার্ডে শিফট করে যায়। সে ভাবে একটা বেনামি চিঠির ভয়ে জীবনের সব থেকে বড় স্বপ্নটা ছেড়ে দেবে, এটা তো বোকামি। কিন্তু নতুন বাড়িতে আসার ঠিক 7 দিনের মাথায় লেটার বক্সে দেখা যায়
আরেকটা বেনামি চিঠি। এইবার এই চিঠিটাতে লেখা ছিল, আপনি 675 বুলেভার্ডকে রাগিয়ে দিয়েছেন, আপনার সঙ্গে বাচ্চারাও আছে দেখছি, খুব ভালো। এই 675 বুলেভার্ড কচি রক্তই চায়। আমি 3 জনকে দেখতে পেয়েছি, দেখবেন ওরা যেন নিচের বেসমেন্টে খেলতে না যায়, কারণ ওখানে তারা চিৎকার করলেও আপনি সেটা শুনতে পাবেন না। হয়তো আমি সেই লোকগুলোর মধ্যে একজন যারা আপনার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করি, আবার হয়তো কখনো আমি আপনার বাড়ির ভেতরেও ঢুকে পড়তে পারি। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম। আসল খেলা এবার শুরু হবে। এবং যথারীতি চিঠির শেষে ইতি দ্য ওয়াচার। একবার জাস্ট ভাবুন, প্রথম চিঠিটাকে হয়তো পাগলামি ভেবে উড়িয়ে দেওয়াই যায়, কিন্তু এই দ্বিতীয় চিঠিতে ওয়াচার বলছে সে 3টে বাচ্চাকেও দেখেছে। সে জানে বেসমেন্ট থেকে চিৎকার করলে সেটা বাইরে শোনা যাবে না। মানে সে শুধুমাত্র দূর থেকে দেখছে না, সে বাড়ির ভেতরটাও চেনে। তাই এইবার ডেরেক আর দেরি না করে সোজা পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে শুরু করে ইনভেস্টিগেশন। পুলিশ কাজে নেমে পড়ল। ফরেন্সিক লিঙ্গুইস্ট দিয়ে চিঠির লেখকের প্রোফাইল বিশ্লেষণ শুরু হলো। পোস্টাল সার্ভিস থেকে চিঠির উৎস খোঁজার চেষ্টা করা হলো এবং তারপর জিজ্ঞাসাবাদ শুরু হলো প্রতিবেশীদের। আর এই জিজ্ঞাসাবাদ থেকেই উঠে এলো প্রথম সাসপেক্টের নাম, মাইকেল ল্যাংফোর্ড। মাইকেল থাকতো 675 বুলেভার্ডের ঠিক পাশের বাড়িতে, তার 90 বছরের বৃদ্ধা মা আর 2 বোনের সাথে। প্রতিবেশীদের মতে মাইকেল একটু অদ্ভুত ধরনের মানুষ, কারোর সাথে কথা বলে না, অন্ধকার লনে ঘন্টার পর ঘন্টা একা একা হাঁটে, আর লোকজনের বাড়িতে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। এবং এইটুকুই যথেষ্ট ছিল তাকে থানায় তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দফায় দফায় জেরা করেও কোনো লাভ হলো না। চিঠিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট তার সাথে মেলে নেই, তাই প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে হলো। এরপর পুলিশের নজর গেল ওই এলাকারই আরেকজনের উপর, পাড়ার একদম শেষ বাড়িটায় থাকা এক যুবক। সে ডার্ক গেমিং সাইটে দ্য ওয়াচার নামে একটা অ্যাকাউন্ট চালাতো। তাকেও তুলে আনা হলো থানায় এবং শুরু হলো জেরা। কিন্তু এবারেও ফলাফল শূন্য, কারণ যে কোনো গেমিং সাইটে ওয়াচার, রাভেন, সাটান এই ধরনের নামগুলো খুবই কমন। আর ওই ছেলেটির বাড়ি যেখানে ছিল তার বাড়ির পজিশন থেকে 675 বুলেভার্ড দেখাই যায় না, তাই তাকেও ছেড়ে দিতে হলো। এদিকে ডেরেক নিজেও কিন্তু চুপ করে বসে নেই। সে বেশ কিছু প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করলো এবং তারা সব সময় বাড়ির আশেপাশে নজর রাখছে, গাড়ি ট্র্যাক করছে। মাঝে মাঝে কিছু মানুষকে দূরে গাড়ি দাঁড় করিয়ে 675 বুলেভার্ডের দিকে তাকিয়ে থাকতেও দেখা গেছে। কিন্তু তদন্ত করে দেখা গেল তারা সবাই উৎসুক জনতা, কারণ ততদিনে দ্য ওয়াচারের গল্প ওয়েস্টফিল্ডে বেশ পপুলার হয়ে গেছে। কিন্তু এর মাঝখানেই এমন একটা ঘটনা ঘটল যেটা এই পুরো ইনভেস্টিগেশনের মোড় ঘুরিয়ে দিল। পুলিশ ওই চিঠির খামগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল ডিএনএ টেস্টের জন্য। বাট ফরেন্সিক ডিপার্টমেন্ট জানায় যে ওই খাম আটকানোর জন্য জিভ দিয়ে লালা লাগানো হয়েছিল এবং সেখান থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। আর এই ডিএনএ রিপোর্ট হাতে আসতেই সবাই চমকে গেল। ওই ডিএনএ কোনো পুরুষ মানুষের নয়, বরং একজন মহিলার ডিএনএ। তাহলে কি দ্য ওয়াচার একজন মহিলা? সাথে সাথে সন্দেহ গেল মাইকেল ল্যাংফোর্ডের মা আর বোনেদের দিকে। তাদেরও ডিএনএ টেস্ট করা হলো, কিন্তু না, তাদের ডিএনএর সাথে ওই চিঠিতে পাওয়া ডিএনএর কোনো মিল নেই। এরপর পুলিশ খোদ মারিয়া ব্রোডাসেরও ডিএনএ টেস্ট করলো, সেটাও নেগেটিভ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কে এই রহস্যময় মহিলা? এই প্রশ্নের উত্তর এফবিআইও খুঁজে বার করতে পারলো না। আর এই পর্যায়ে এসে পুলিশের সন্দেহ গিয়ে পড়ল একটা সম্পূর্ণ অন্য জায়গায়। তারা ধারণা করলো $1.3 মিলিয়ন বাড়ি কেনার পর ডেরেক হয়তো আর্থিক সংকটে পড়েছে, আর এখন সেই চুক্তি বাতিল করে টাকা ফেরত পাওয়ার জন্যই নিজেরা নিজেদেরকে চিঠিগুলো পাঠাচ্ছে। ভাবুন একবার, একদিকে এইরকম একজন অদৃশ্য শত্রুর আতঙ্ক, অন্যদিকে নিজেরাই পুলিশের সন্দেহের তালিকায়। ডেরেক আর মারিয়া মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়ল। একদিকে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু কোনো সমাধান নেই। এর মাঝে এলো তৃতীয় চিঠি, আর এই চিঠিটা পড়ে ডেরেক আর মারিয়ার পায়ের নিচের মাটি সরে গেল।
এই চিঠিতে ওয়াচার ডেরেক আর মারিয়ার 3 বাচ্চার নাম লিখেছে, বয়স লিখেছে আর ডেট অফ বার্থও লিখেছে। এমনকি তাদের পছন্দের রং, পছন্দের খাবার এবং তাদের হবি কি সেটা পর্যন্ত লিখে দিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি দেখতে পাচ্ছি এই বাড়িতে একজন ছোট্ট আর্টিস্টও আছে। তোমরা এই বাড়ির যেখানেই যা করো না কেন আমি ঠিক দেখতে পাবো। আমার থেকে কিচ্ছু লুকাতে পারবে না। তোমাদের লোভই তোমাদের এখানে টেনে এনেছে। গৃহপ্রবেশের শুভকামনা। এবং যথারীতি চিঠি শেষে ইতি দ্য ওয়াচার। একটা সম্পূর্ণ অচেনা জায়গায় আসা দুটো নতুন মানুষের ব্যাপারে এত ছোট ছোট পার্সোনাল ডিটেলস কেউ কিভাবে জানতে পারে? এটা কোনোভাবেই সম্ভব নয় যদি না সেই মানুষটা সারাক্ষণ এই বাড়ির উপর নজর রাখছে। মারিয়া এই ভয়ে প্রায় পাগল হয়ে গেছে। বাচ্চাদের বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং ডেরেক এবং মারিয়া প্রতিবেশীদের সাথেও মেলামেশা বন্ধ করে দিয়েছে। সারা বাড়িতে সবথেকে অ্যাডভান্স সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, কিন্তু তাতেও ডেরেকের মনে শান্তি নেই, কারণ এটা তার মাথায় ঢুকে গেছে যে ওয়াচার সবসময় তাকে দেখছে। শেষ পর্যন্ত ডেরেক আর মারিয়া সিদ্ধান্ত নেয় এই বাড়িতে আর থাকা যাবে না। তাই বাড়িটা কেনার মাত্র কয়েক মাসের মাথায় তারা এই 675 বুলেভার্ড ছেড়ে চলে যায়। বাড়িটা ছেড়ে চলে যাওয়ার পরেও সমস্যা কিন্তু শেষ হলো না। বাড়িটা খালি পড়ে আছে, কিন্তু প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে ডেরেককে। শেষে কোনো উপায় না দেখে 2017 সালে ডেরেক সিদ্ধান্ত নেয় বাড়িটা ভাড়া দেবে। অন্তত ভাড়ার টাকায় এই ইএমআইটা চলে আসবে। যথারীতি ভাড়াটিয়া খোঁজা হলো, কিন্তু সেই ভাড়াটিয়ারা ওই বাড়িতে শিফট করার ঠিক 2 দিনের মাথায় আবার এসে হাজির হলো 4 নম্বর চিঠি। এবার ওয়াচার লিখছে, তোমরা কি ভেবেছ বাড়িটা ভাড়া দিয়ে আমার চোখ এড়াতে পারবে? তোমরা এই বাড়িটাকে অপবিত্র করেছ। ডেরেক, তোমাকে আমি ছাড়বো না। কোনো একটা রাতে হয়তো একটা মারাত্মক গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কিংবা রহস্যময় কোনো আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে। হয়তো তোমার আদরের কুকুরটাই আগে যাবে। এবং আগের প্রত্যেকটা চিঠিগুলোর মতোই এবারেও শেষে লেখা দ্য ওয়াচার। এবার এই চিঠিটা কিন্তু ডেরেকের হাতে পড়েনি, এই চিঠিটা পড়েছিল ভাড়াটিয়াদের হাতে। আর তারা এই চিঠিটা পড়ে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করলো। কিন্তু ভয় পেলেও তারা বাড়িটা কিন্তু ছাড়লো না। তারা বলল তাদের কাছে বেস্ট সিকিউরিটি সিস্টেম আছে, আর সাথে সাথে আছে 2টো শিকারী কুকুর। কিন্তু এর কিছুদিন পরেই এক সকালে সেই ভাড়াটিয়া পরিবার আবিষ্কার করলো তাদের বাড়ির লনেই তাদের একটা কুকুর মরে পড়ে আছে। কুকুরটার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন নেই, বিষক্রিয়ার কোনো প্রমাণও নেই। কুকুরটা যেন হঠাৎ করেই স্বাভাবিকভাবেই মারা গেছে। এবং এইবার ভাড়াটিয়াদের মনে হতে শুরু করলো দ্য ওয়াচার চিঠিতে যা যা লিখেছিল সেটা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আর এই ঘটনার পর ডেরেক আর মারিয়ার মনে হলো যেটুকু আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। তারা সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই বাড়িটাকে বিক্রি করে দিতে হবে। এবং অবশেষে 2019 সালে ঘটনা শুরু হওয়ার প্রায় 5 বছর পর ডেরেক আর মারিয়ার স্বপ্নের বাড়ি 675 বুলেভার্ড বিক্রি করে দিল, তাও আবার মাত্র $9,59,000। ডেরেক যে বাড়িটা কিনেছিল $1.3 মিলিয়ন, সেটা বেচতে হলো অনেকটাই কম দামে। ভারতীয় মুদ্রায় দেখতে গেলে প্রায় 4 কোটি টাকার লোকসান। ডেরেক আর মারিয়ার জীবনের সব থেকে বড় স্বপ্নটা শেষ হয়ে গেল এই একটা বেনামি চিঠির কারণে। কিন্তু এই গল্পের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানেই। যারা ডেরেকের কাছ থেকে বাড়িটা কিনেছিল তারা কিন্তু এখনো ওই বাড়িটায় থাকে, বলা ভালো বহাল তবিয়তে থাকে। আর তাদের কাছে আজ পর্যন্ত ওয়াচারের কোনো নতুন চিঠি আসেনি। যেন ডেরেক আর মারিয়া বাড়িটা ছেড়ে যেতেই ওয়াচারের কাজ শেষ হয়ে গেছে। তো এই বিষয়টার উপর ভিত্তি করে অনেকেই বলে যে এই বাড়িটার দাম কমানোর জন্য কেউ এটা পরিকল্পনা করেই করেছিল। তবে দ্য ওয়াচার কে ছিল এবং কেন সে শুধুমাত্র এই ব্রোডাস পরিবারকেই টার্গেট করেছিল, ওই চিঠিতে পাওয়া ডিএনএ কার ছিল, এই প্রশ্নগুলোর উত্তর আজও কেউ জানে না। আজ 2026 সালে দাঁড়িয়েও এই কেসটা আমেরিকার ক্রাইম হিস্ট্রিতে একটা অন্যতম বড় আনসলভড মিস্ট্রি হিসেবে রয়ে গেছে। আপনার কি মনে হয় এই ওয়াচার আসলে কে ছিল, আর সে কেনই বা
এই বাড়িটার উপর এইভাবে নজর রাখছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষা করব আপনাদের কমেন্ট পড়ার জন্য। আর বাদবাকি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।